আজকের প্রথম খবরটা হলো কাজীডহরে মারপিটে মহিলাসহ বেশ কয়েকজন আহত মামলা। বাড়ির রাস্তার সীমানার খুঁটি নিয়ে ব্যাপক মারপিটের ঘটনা ঘটল সুনাইর কাজীডহর প্রথম খণ্ডে। মারপিটের ঘটনায় এক মহিলাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ নিয়ে সুনাই থানায় 10 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন বাদী পক্ষের শামসুল হক লস্কর। এজাহারে শামসুল হক জানান, বাড়ির রাস্তার সীমানা নিয়ে বিবাদী হীরামণি লস্করের সঙ্গে বিবাদ চলছিল। পরে গ্রামের ময়মুরব্বীর বিচারের মাধ্যমে সমাধান করে দিয়ে সীমানায় খুঁটি পুঁতে দেন। বর্তমানে গ্রামের রাস্তায় পিডব্লিউডির সড়কের সঙ্গে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। এতে বৃহস্পতিবার বিকেলে তিনি খুঁটি নিয়ে কাজে নিয়োজিত থাকা কর্মচারীর সঙ্গে কথা বলেন। তখন আচমকা বিবাদী হীরামণির ছেলে রিপন আহমেদ লস্কর এসে অনৈতিক কথাবার্তা শুরু করে। এরপর পরিকল্পনা মাফিক আত্মীয়স্বজন মিলে 10 থেকে 12 জন লোককে ডেকে আনেন। এরা হাতে দা, তলোয়ার সহ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের উদ্দেশ্যে আসেন। রিপন আহমেদ দা দিয়ে আক্রমণ করলে প্রাণের ভয়ে তিনি বাড়িতে দৌড়ে গেলেও তার পিছু ধাওয়া করে দলবদ্ধভাবে বাড়িতে ঢুকে ভাঙচুর সহ পরিবার পরিজনদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। এতে কমেও 7 জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় বর্তমানে শামীম আখতার লস্কর নামের মহিলা শিলচর মেডিকেলে ভর্তি রয়েছেন। এ নিয়ে ন্যায় বিচারের দাবিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শামসুল হক লস্কর। আজকের পরবর্তী খবরটি হলো নিলামবাজারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত 5 জন। অসম ত্রিপুরা জাতীয় সড়কে নিলামবাজার কলেজের সামনে ভয়ানক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটল। গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি ক্রুইজার গাড়ি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে কামাল উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত 5 জনের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। এর মধ্যে চালক ও একটি শিশু রয়েছে। আহতদের নাম জানা যায়নি। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে একজন প্রাণ হারান। পুলিশ বর্তমানে দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজকের পরবর্তী খবরটি হলো সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মাধ্যমিকের পড়ুয়া। মাধ্যমিক পরীক্ষায় আর বসা হলো না আব্দুর রহিম লস্করের। উজান তারাপুর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আব্দুর রহিম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। শুক্রবার বিকেল আনুমানিক 3টায় আলিপুর হাসপাতালের সামনে 37 নম্বর জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিল আব্দুর রহিম। প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত রহিমকে সঙ্গে সঙ্গে আলিপুর বুরুজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছার পর আহত আব্দুর রহিম লস্করের মৃত্যু ঘটে। অন্যদিকে ঘাতক অটোরিকশা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়ে বাঁশখালী পুলিশ আলিপুর হাসপাতালে গিয়ে নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে স্কুলে তার অ্যাডমিট কার্ড এসে গেছে। স্কুল শিক্ষার পাশাপাশি মাদ্রাসায় পড়াশোনা করত আব্দুর রহিম লস্কর। তার বাড়ি লক্ষ্মীপুর থানা এলাকার উজান তারাপুরে। আজকের পরবর্তী খবরটি হলো বেরেঙ্গায় মারপিটে আহত যুবকের মৃত্যু, গ্রেফতার একজন। মৃত্যু ঘটল মারপিটের ঘটনায় আহত যুবকের। অমর দাস, যার বয়স ছিল 42, তিনি ছিলেন শিলচর বেতুহান্দি বেরেঙ্গা 3য় খণ্ডের বাসিন্দা। পুলিশ এই ঘটনায় আটক করেছে তার প্রতিবেশী টিটন মজুমদারকে, যার বয়স ছিল 32। অমর দাস পেশায় ছিলেন একজন অটোচালক। ঘটনা নিয়ে তার ভাই সমর দাস শুক্রবার শিলচর সদর থানায় এজাহার দায়ের করেছেন। সমর জানিয়েছে, গত 20 ডিসেম্বর রাত 10:30 নাগাদ প্রতিবেশী টিটন আরও 4-5 জনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে ঢুকে ভাই অমর দাসকে বেধড়ক মারপিট করেন। ঘটনার সময় তিনি সমর ছিলেন আমরাঘাটে। পরবর্তীতে বাড়ি ফিরে ভাই অমরের অবস্থা সঙ্গীন দেখে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেডিকেলে কিছুদিন চিকিৎসা চলার পর দিন 7 আগে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ি ফিরিয়েও অমর খুব একটা স্বাভাবিক হতে পারেননি। গত 15
জানুয়ারি দুপুর 2:55 নাগাদ তার মৃত্যু ঘটে। সমর জানিয়েছেন, টিটন মজুমদাররা অমরকে বাড়িতে ঢুকে মারপিট করলেও প্রথমত তিনি জানতে পারেননি। বাড়ি ফিরে তিনি অবস্থা সঙ্গীন দেখলেও অমর ঘটনা নিয়ে মুখ খুলেননি। পরবর্তীতে মৃত্যুর আগে জানান ঘটনার কথা। কথা জানিয়ে বলেন, মারপিট করে টিটন মজুমদাররা তাকে হুমকি দিয়ে গেছে, ঘটনার কথা কাউকে জানালে গোটা পরিবারের লোকদের হত্যা করা হবে। তাই ভয়ে তিনি প্রথমত মুখ খুলেননি। শুক্রবার সমর এজাহার দায়ের করার পর পুলিশ এদিনই আটক করেছে টিটনকে। আজকের পরবর্তী খবরটি হলো, পৌর নিগম গঠনের আগে মেয়র নির্বাচন চাইলেন সুস্মিতা দেব। শিলচর পৌর নিগম গঠনের আগে মেয়র নির্বাচন চাইলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। শুক্রবার বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব শিলচর পৌরসভায় সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ উত্থাপন করেছেন। তিনি চড়া সুরে বলেন, নির্বাচিত বোর্ড ছাড়া গত 5 বছর শাসক দল বিজেপি শিলচরে যেসব প্রকল্প বাস্তবায়ন করেছে এর খতিয়ান জনগণ কোথায় গিয়ে পাবেন? কারণ শহরের উন্নয়নে কত অর্থ এসেছে বা কী কাজ হয়েছে তার কোনো হিসেব নেই শিলচর পৌরসভার ওয়েবসাইটে। 42টি ওয়ার্ড নিয়ে যেহেতু শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই মতে নিগমকে শক্তিশালী করতে পুরো কাঠামো বদলানোর দাবি তুলেছেন তিনি। অন্যান্য বিভিন্ন ইস্যুতে শাসক দলের তীব্র সমালোচনা করে আসন্ন পৌর নিগম নির্বাচনের নতুন চেহারা নিয়ে তৃণমূল ময়দানে নামবে বলেও এদিন জানিয়েছেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো, সংখ্যালঘুর বিভিন্ন প্রকল্পের সুবিধা বুক সংখ্যাগুরু লোকের শিলচরে। অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের 2023-24 অর্থ বছরের বিভিন্ন প্রকল্প বিতরণে ব্যাপক অনিয়ম ও কেলেঙ্কারি। সংখ্যালঘু প্রকল্পের সুবিধা নিলেন সংখ্যাগুরুরা। তালিকায় একাধিক নাম রয়েছে সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকের। গোটা বিষয়টি প্রকাশ্যে আসতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। এ নিয়ে শিলচর সাব ডিভিশনের চেয়ারম্যান রেহানুদ্দিন লস্করের কাছে জানতে চাইলে তার বয়ানে বেরিয়ে আসে সামগ্রী বন্টনে ব্যাপক অসঙ্গতি ও অনিয়মের তথ্য। অনলাইনে সুবিধা প্রাপকরা আবেদন করেন অসম সংখ্যালঘু উন্নয়নের বোর্ডের ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়ার পর বেরিয়ে আসে সেলাই মেশিন। জেলাভিত্তিক তালিকায় দেখা যায় দাস ও সিনহা পদবীর 2 জন সুবিধা প্রাপকের নাম। শুধু সেখানেই শেষ নয়, কাছাড় জেলায় ই রিক্সা 9টি থাকা সত্ত্বেও পেয়েছেন মাত্র 2 জন। বাকি 7টি ই রিক্সার কোনো হদিস নেই, তাও আবার সংখ্যাগুরু সম্প্রদায়ের। আজকের পরবর্তী খবরটি হলো, উচ্চ মাধ্যমিকের পর পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরের দিন পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার মরিগাঁওয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান। তিনি বলেন, হাইকোর্ট রায় দিলেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে পঞ্চায়েত নির্বাচন কোনো অবস্থাতেই সম্ভব নয়। ছাত্রছাত্রীদের অসুবিধা হবে এমন কাজ বিজেপি কখনোই করবে না, কংগ্রেস করতে পারে। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরের দিন পঞ্চায়েত নির্বাচন বিজ্ঞপ্তি জারি করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো, মহিলাদের মিলবে 10,000 টাকা করে। কর্মসূচির সূচনা এপ্রিলে। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত 27 লক্ষ মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা কর্মসূচিতে আর্থিক সাহায্য দেওয়া হবে। নির্বাচিত মহিলারা 10,000 করে টাকা পাবেন। বৃহস্পতিবার মরিগাঁওয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে এই কর্মসূচির জন্য এদিন 2000 কোটি টাকা অনুমোদন জানানো হয়েছে। নতুন বছরে গৌহাটির বাইরে এদিন মরিগাঁও জেলা কমিশনার কার্যালয়ে বসে মন্ত্রিসভার প্রথম বৈঠক। এই বৈঠকেই মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত 27 লক্ষ মহিলাকে আর্থিক সহায়তা প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েক মাসে বিভিন্ন সমীক্ষায় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত 31 লক্ষ মহিলার তথ্য সংগ্রহ করা হয়েছিল, কিন্তু বাজেটের কথা মাথায় রেখে 27 লক্ষ মহিলাকেই 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এপ্রিল মাসে বিহালি কেন্দ্রে এই কর্মসূচির সূচনা হবে। পরে অন্যান্য কেন্দ্রীয় মহিলারা এই প্রকল্পে 10,000 টাকা করে পাবেন। আজকের পরবর্তী খবরটি হলো, বিজেপির নতুন সভাপতি দিলীপ শইকিয়া। রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন দরং উদালগুড়ির সাংসদ
পরিষদ, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। শুক্রবার সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে শইকিয়ার নাম নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। বৃহস্পতিবার একমাত্র তিনি এই সভাপতি পদের দাবিদার হিসেবে মনোনয়নপত্র তুলে দিয়েছিলেন পর্যবেক্ষক কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের হাতে। এরপরই বর্তমান সভাপতি ভবেশ কলিতা সাংবাদিকদের জানান, দলের নতুন সভাপতির দায়িত্ব পাচ্ছেন সাংসদ শইকিয়া। আজকের পরবর্তী খবরটি হলো উমরাংশু খনিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে সিটো। উমরাংশু কয়লা খনিতে অবশেষে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার মরিগাঁওয়ে মন্ত্রিসভার বৈঠকে উমরাংশুর দুর্ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনার পর বিচার বিভাগীয় তদন্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিমা হাজারিকার নেতৃত্বে হবে এই বিচার বিভাগীয় তদন্ত। এই দুর্ঘটনার জন্য প্রশাসনিক আধিকারিক ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটা দায়ী তদন্তে সেটা অনুসন্ধান করে দেখা হবে। একই সঙ্গে কয়লা খনির দুর্ঘটনা নিয়ে যে কয়টি মামলা দায়ের হয়েছে তা নিয়ে তদন্তের জন্য ডিজিপিকে খুবই শীঘ্রই এসআইটি গঠন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এসআইটির তদন্তের কাজকর্ম ও অবসরপ্রাপ্ত বিচারপতি অনিমা হাজারিকা দেখাশোনা করবেন বলে জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কয়লা খনিটি থেকে শ্রমিকদের উদ্ধারের জন্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কোল ইন্ডিয়া, অয়েল ইন্ডিয়া, এনডিআরএফ, সেনা এবং নৌবাহিনী প্রয়াস অব্যাহত রেখেছে। তাদের ধারণা, কয়লা খনিটিতে 14 কোটি লিটার জল ছিল, যার মধ্যে গত কয়েকদিনে চেষ্টা করে 4 কোটি লিটার জল বের করা হয়েছে। খনিটি থেকে বাকি জল বের করতে আরও 15 থেকে 60 দিন লাগবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।